সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই বাড়িতে আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি অলোক চন্দ্র দাস, সহকারী শিক্ষক, সুলতানপুর উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সদর রাজবাড়ী। তোমাদের সবাইকে আমার আজকের অনলাইন লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আমার সাথে আমার ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য। আমি আজ নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ে পাঠদান করব। বন্ধুরা, তোমরা জানো আমি তোমাদের বইয়ের ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায় থেকে পাঠদান করে থাকি। এছাড়া বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় আমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করেছে। সেই সিলেবাসের আওতায় যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের এখন থেকে পাঠদান করতে হয়। তো দুটো সমন্বয়ে আমি আজ তোমাদের অষ্টম অধ্যায়ের নগদান বই থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমি ইতিপূর্বে তোমাদের অনুসরণী সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি, সেটা 1, 2, 3। আজ চতুর্থ অর্থাৎ 4 নম্বর প্রশ্নের সমাধান করব। তোমরা দ্রুত তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে আমার সাথে যুক্ত হও। তোমাদের বন্ধুদেরকে ক্লাসটি শেয়ার করে দাও যেন তারা এই ক্লাসটি উপভোগ করতে পারে, তাদের সমস্যার সমাধান করে নিতে পারে। তো বন্ধুরা, এর সাথে যে কথাটা আমি বলে থাকি সেটা হলো, যেহেতু স্কুল আমাদের বন্ধ, এর একটা উদ্দেশ্য হলো আমাদের করোনা থেকে নিজেদেরকে দূরে রাখার জন্যে, করোনা থেকে নিজেদেরকে যাতে আমরা মুক্ত রাখতে পারি, এজন্য সামাজিক যে আমাদের দূরত্ব আছে সেটা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আমরা চলবো। এই জন্য আমাদের স্কুল বন্ধ। তো অবশ্যই এই জন্য তোমাদের কি করতে হবে, বাইরে বের হবে না, আর বাইরে একান্ত প্রয়োজনে বের হলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে এবং বাড়িতে গিয়ে অবশ্যই 20 সেকেন্ড, কমপক্ষে 20 সেকেন্ড তোমরা সাবান দিয়ে হাত ধোবে। সেই সাথে অবশ্যই পড়ালেখা চালিয়ে যাবে। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে এখন আমি আমাদের পাঠে যাই। দেখো, তোমাদের 123 পৃষ্ঠা বের করো। 123 পৃষ্ঠা 4 নাম্বার সৃজনশীল অঙ্ক। 4 নাম্বার সৃজনশীল অঙ্কের আমরা ক প্রথমে সমাধান করব। কতে আমি একটা ঘর তৈরি করেছি, কারণ তোমাদের প্রশ্নে আছে হলো নগদান বইতে লিপিবদ্ধ হবে না এরূপ লেনদেন সাধারণ জাবেদায় লেখো। ব্র্যাকেটে আছে ব্যাখ্যা ব্যতীত। তোমরা জানো যে জাবেদায় সাধারণত সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হয়, তাই না? তো এখানে বলছে যে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। আর নগদান বইতে কোন ধরনের লেনদেনগুলো আসে এটা দেখতে হবে। অর্থাৎ আমি ইতিপূর্বে অনেকবার এগুলো বলেছি, সেটা হলো নগদান বইতে আমাদের কোনগুলো আসে, যেগুলো নগদ লেনদেন, তাই না? নামই তো নগদান বই, সেখানে অবশ্যই নগদ লেনদেনই থাকবে। তাহলে নগদ লেনদেন নয় এমন যদি কোনো দাখিলা থাকে, সেই দাখিলাগুলো আমাদের এই জাবেদাভুক্ত করতে হবে। ঠিক আছে? তো তাহলে প্রথম থেকে আমরা একটু পড়ে আসি। দেখো, আছে মার্চ, আমাদের মার্চের 2017 সালের মার্চের 1 তারিখে আছে। দেখো, নগদ জের আছে 7,500 টাকা। 4 তারিখে আছে সুমন ট্রেডার্স হতে 5% বার্তায় নগদ ক্রয়। তারপর 8 তারিখে আছে পণ্য বিক্রয়। 10 তারিখে আছে ব্যবসায় ব্যবহারের জন্য 3,000 টাকা চেয়ার ক্রয়। 11 তারিখে আছে ব্যবসায়ের মালিক অতিরিক্ত মূলধন আনলেন। 12 তারিখে আছে রাজু ট্রেডার্স থেকে 15,000 টাকা নগদে ও 25,000 টাকা চেক প্রাপ্তি। 15 তারিখে আছে আরিফ ট্রেডার্সকে পরিশোধ 2,500 টাকা। 15 তারিখে আছে নাফিস ব্রাদার্স হতে পণ্য ক্রয় 25,000 টাকা, যার 50% নগদে। তাহলে দেখো ওখানে বন্ধুরা, এখানে বলছে 15 তারিখে নাফিস ব্রাদার্স হতে পণ্য ক্রয়, তাহলে পণ্যটা বাকিতে ক্রয় এরকম বোঝায়, কিন্তু তারপরে আবার বলছে যে যার 50% নগদে। তার মানে কি, আমাদের 25,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, এর অর্ধেক নগদে আর অর্ধেক বাকিতে। ঠিক আছে? তাহলে এইখানে আমাদের অনগদ লেনদেন আছে, তাহলে আমরা এটা লিখে ফেলি। 15 তারিখে যদি আমরা বাকিতে পণ্য ক্রয় করি, তাহলে এর জাবেদা হবে কি? ক্রয়, তাই না? ক্রয় করলে কি হয়? ক্রয় করলে ব্যয় হয়, তাহলে ব্যয় করলে ডেবিট হবে, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট। এবং কি, যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে অর্থাৎ পাওনাদারির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এখানে পাওনাদারকে নাফিস ব্রাদার্স, তাই না? এটাকে আমরা পাওনাদার হিসেবে লিখতে পারি অথবা নাফিস ব্রাদার্সের নামও লিখতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে লিখব যে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব
ডেবিট আর হলো পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব। ব্র্যাকেটে কে দিতে পারি? নাফিস ব্রাদার্স। ঠিক আছে, আমরা ব্যাখ্যা দেব না, ব্যাখ্যা বলছে ব্যাখ্যা ব্যতীত, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। এখন দেখো 25,000 টাকার 50%, অর্থাৎ 50% মানে কি 100-র মধ্যে 50, তাই না? তাহলে 25,000-এর মধ্যে তাহলে তার অর্ধেক, অর্থাৎ 12,500 টাকা। 12,500 ডেবিট, 12,500 ক্রেডিট। ঠিক আছে, এই হলো আমাদের। তো বন্ধু, আর একটা কথা যেটা বলে থাকি, তোমাদের যদি আমার ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ যদি তোমাদের কোনো বুঝতে কষ্ট হয় বা অসুবিধা হয়, যেগুলো তোমাদের প্রশ্ন থাকে সেগুলো তোমরা কমেন্টস বক্সে লিখবা, এবং তোমাদের নাম এবং বিদ্যালয়ের নামটা লিখবা। আর সেই সাথে যদি তোমাদের এছাড়াও অন্যভাবে তোমরা লিখতে চাও, তাহলে আমার এই নাম্বারে তোমরা SMS করতে পারো, আমি ক্লাস শেষে তোমাদেরকে ফিডব্যাক দিব। ঠিক আছে, তো তাহলে আমরা এবার এর পরেরটার দিকে আর কোনো প্রশ্ন আছে কিনা, অনগদ কোনো লেনদেন আছে কিনা, তাহলে আমরা দেখি। এরপরে একটা আছে, দেখো 18 তারিখে আছে আরিফ ট্রেডার্সকে পরিশোধ 2,500, 18 বছর পর অবচয় ধরা হলো 300 টাকা। তাহলে এইটা আমাদের অনগদ লেনদেন। 30 তারিখে 18 বছর যদি অবচয় হয়, তাহলে এর জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট, অর্থাৎ অবচয় হলো ব্যয়, ব্যয় বাড়লে ডেবিট হয়, অবচয় হিসাব ডেবিট। আর 18 বছর হলো সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হবে, তাহলে 18 বছর হিসাব ক্রেডিট। 30 তারিখে অবচয় হিসাব ডেবিট, আর 18 বছর হিসাব ক্রেডিট। এটাকে আমরা 18 বছর, এখানে আমরা কিন্তু পঞ্জীভূত অবচয়ও দিতে পারি। ঠিক আছে, আমরা 18 বছর তুমি দিতে পারো। এর অবচয় হয়েছে আমাদের 300 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো অনগদ লেনদেন এর মধ্যে নাই। তাহলে এই বন্ধুরা, এই দুটাই ছিল আমাদের অনগদ লেনদেন, এটা আমরা সাধারণ জাবেদাভুক্ত করলাম। এরপরে দেখো আমাদের খতে আছে মার্চ 1 থেকে মার্চ 11 তারিখের লেনদেন দ্বারা ফেরদৌস ট্রেডার্সের 1 ঘর নকদান বই প্রস্তুত করো। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটা ঘর তৈরি করো। তাহলে আমরা একটা নকদান বইয়ের ঘর কাটবো। তো বন্ধুরা, আর একটা বিষয় যেটা আমি বলি, সেটা হলো, দেখো এখানে আমরা শিখবো হলো সাধারণ জাবেদা, সেটা আমি দেখলাম। এরপর আছে 1 ঘোড়া নকদান বই এবং 2 ঘোড়া নকদান বই, আমরা আজকে শিখব। তোমরা নামটা তুলে নাও, আমি এটা একটু মুছে ফেলতে হবে, আমার একটু বোর্ডের এই পুরোটাই আমার ব্যবহার করতে হবে নকদান বই ঘর কাটতে গেলে। ঠিক আছে, তাহলে শিখন ফলটা আমি মুছে ফেলি। তাহলে আমাদের হলো 1 ঘর নকদান বইয়ের একটা ঘর কাটতে হবে, তাই না? তাহলে এক ঘর নকদান বইতে একটা টাকার ঘর থাকে। আচ্ছা, তারিখ, এখানে টাকার ঘর, খতিয়ান পৃষ্ঠা,
ভাউচার নো। ঠিক আছে, খারাপ লাগে। তাহলে আমরা এখানে দেব তারিখ, না তারিখ, বিবরণ। শোনো, এই পাশে আমাদের হলো এটা কিসের পাশ বলতে থেকে, এটা হলো ডেবিট, অর্থাৎ আমাদের প্রাপ্তির পাশ, তাই না? আমরা খ নাম্বার দিব, এটা হলো প্রাপ্তির পাশ, প্রাপ্তি। তাহলে প্রাপ্তি হলো আমরা যদি নগদ টাকা পাই তাহলে এখানে থাকে কি জানো, রসিদ নং, রসিদ নং। আর এখানে হলো খতিয়ান পৃষ্ঠা, আর হলো টাকা। আবার তারিখ, বিবরণ। এবার এখানে হলো ভাউচার নং, খরচের হলো ভাউচার নং। আর হলো কি খতিয়ান পৃষ্ঠা টাকা। এখানে লিখবো ক্রেডিট, তার আগে লিখে দেই প্রদান। আসলে তোমরা এটা এই ভিতরে এখানে বিবরণ ঘরে প্রদান লিখতে পারো, এইখানেও প্রাপ্তি লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের 2017 সাল মার্চ মাসের ঘটনা। মার্চের 1 তারিখে দেখো আমাদের কি আছে। 1 তারিখে বলছে মার্চ 1 থেকে মার্চ 11 তারিখ লেনদেন দ্বারা ফেরদৌস ট্রেডার্সের 1 ভরা নগদান বই প্রস্তুত করতে হবে। তাহলে 1 তারিখে আছে নগদ যে 7,500 টাকা। তাহলে আমরা এখানে লিখবো কি ব্যালেন্স, 1 তারিখে ব্যালেন্স বিটি 7,500 টাকা। ঠিক আছে, এরপর আছে দেখো আমাদের 4 তারিখে আছে সুমন ট্রেডার্স হতে 5% বাটায় নগদে ক্রয় 4,000 টাকা। তাহলে সুমন ট্রেডার্সের কাছ থেকে আমরা ক্রয় করছি, যদি ক্রয় করি তাহলে কি আমাদের টাকা আসবে না যাবে বলো তো? টাকা আমাদের কি চলে যাবে, অর্থাৎ খরচ। তাহলে আমাদের যাবে দেওয়া হবে কি ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাই না? তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাবের ক্রেডিট পাশে আমরা চলে আসব। এটা 2017 মার্চ 4। ঠিক আছে, মার্চ 4 তারিখে। তাহলে আমাদের জাবেদাটা হলো কি, তোমরা জানো যে নগদান বই একটা কি জাবেদা এবং খতিয়ান উভয়, তাই না? তাহলে খতিয়ানে যেরকম আমরা লিপিবদ্ধ করি বিপরীত দাখিলা ঠিক তাই আমরা লিখবো। অর্থাৎ আমাদের জাবেদা হলো ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা ভিতরে লিখবো কি ক্রয় হিসাব, ক্রয় হিসাব। এখন দেখো 4,000 টাকার পণ্য আমরা ক্রয় করেছি, তার মধ্যে 5% হলো আমাদের কারবারি ভাগটা। তাহলে 4,000 টাকার যদি আমরা 5% করি কত হয় দেখো, 4,000 গুণ হলো আমাদের 5 ভাগ হলো 100। 100 দেখো দুটি শূন্য আছে, এখান থেকে যদি দুটি শূন্য চলে যায় তাহলে 5 থাকে আর এখানে 40 থাকে, 4 5 20 আর হলো একটা শূন্য, অর্থাৎ 200 টাকা। 200 টাকা কম, তাহলে 4,000 থেকে 200 টাকা কম মানে আমার 3,800 টাকা, 3,800। ঠিক আছে, এইবার দেখো 8 তারিখে আছে পণ্য বিক্রয় 15,000 টাকা। বিক্রি যদি করি তাহলে আমাদের কি টাকা আসবে, তাই না? আমাদের জাবেদা হবে কি নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা 8 তারিখ দিয়ে লিখবো কি বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। ঠিক আছে, তাহলে কত টাকার আমাদের পণ্য, 15,000 টাকা। 15,000 টাকা আমরা বিক্রি করে টাকা পেলাম, তাই না? এরপরে আছে দেখো 10 তারিখে আছে ব্যবসায়ের ব্যবহারের জন্য 3,000 টাকা চেয়ার ক্রয়। চেয়ার আমরা আগের মতো ক্রয় করছি, তাহলে অর্থাৎ একটা সম্পদ আমাদের চলে গেছে নগদ টাকা, আর একটা সম্পদ আমাদের বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে অর্থাৎ আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট আর হলো কি নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের তারিখ হলো 10 তারিখে। 10 তারিখে অর্থাৎ এখানে আমাদের আসবাবপত্র হিসাব লিখব, আসবাবপত্র হিসাব। অর্থাৎ টাকা চলে গেলে আমাদের ক্রেডিট পাশে, তাই না? কত টাকা আসবাবপত্র ক্রয় করা হয়েছে, 3,000 টাকা, 3,000। আচ্ছা, এইবার দেখো আর একটা আছে
11 তারিখে ব্যবসায়ের মালিক অতিরিক্ত মূলধন আনলেন, অর্থাৎ নগদ টাকা আমাদের কারবারে আরো বাড়লো, তাই না? নগদ টাকা যদি আসে তাহলে নগদান হিসাব ডেবিট, আর মূলধন হিসাব কি করব আমরা? ক্রেডিট, বা অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। তাহলে 11 তারিখে আমাদের ডেবিট পাশে চলে আসবো, তাহলে অতিরিক্ত মূলধন হিসাব, অতিরিক্ত মূলধন হিসাব। কত টাকা অতিরিক্ত মূলধন আনলেন? 11 তারিখে আছে 45,000 টাকা, 45,000 বা 45,000 যা বলো। তাহলে বন্ধুরা দেখো, আমাদের 11 তারিখে আমাদের লেনদেন শেষ। এই পর্যন্ত দিয়ে আমাদের এক ঘর নগদান বই তৈরি করতে হবে। তাহলে আমরা ডেবিট পাশটা যোগ করি। তোমরা জানো যে নগদান বইয়ের ডেবিট পাশটা বড় হয়, তাই না? বিশেষ করে নগদের কলামটা ডেবিট পাশ বড় হবে। তাহলে আমরা ডেবিট পাশে যোগ করব। দেখো এখানে আমরা যদি যোগ করি, এখানে কত? 45 আর হলো 15, 60, 67,500 টাকা। আমরা এই বছর লিখবো 67,500। এবার এখানে আমাদের তারিখ হলো, দেখো মার্চ মাস তোমার হলো 31-এ। তাহলে 31 তারিখ দিয়ে লিখবো ব্যালেন্স সিডি। শেষ দিনে আমাদের উদ্বৃত্তটা আনতে হয়, তাই না? ব্যালেন্স সিডি, অর্থাৎ আমরা এখন বিয়োগ করবো, তাই না? তাহলে দেখো এখানে আমাদের দুটো শূন্য আমরা দিয়ে দেই। এবার 8 আছে, কত হলে 15 হবে? 7 হলে হাতে 1, 3 3 6 আর 7, 7 মিলে গেলে 0 6। তাহলে আমরা মার্চ এপ্রিলের 1 তারিখে লিখবো কি? ব্যালেন্স বিডি। এগুলো তোমরা আগের থেকেই তোমাদের ধারণা আছে। তো এই হলো আমাদের মোটামুটি এক ঘরা নগদান বই। ঠিক আছে? এক ঘরা, তোমরা জানো যে এক ঘরা নগদান বইতে শুধু একটা মাত্র টাকার ঘর থাকে। দেখছো, আমাদের ডেবিট পাশেও একটা টাকার ঘর, ক্রেডিট পাশেও একটা টাকার ঘর। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এবার গতে যাই। প্রারম্ভিক হাতে নগদ 40,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 15,000 টাকা ধরে মার্চ 12 থেকে মার্চ 31 তারিখের লেনদেন দ্বারা 2 ঘর নগদান বই তৈরি করো। তাহলে 12 থেকে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত আমাদের, 31 তারিখ এখানে বলছে, যাক 30 তারিখে আমাদের মোট আছে, একটা আমাদের 2 ঘর নগদান বই তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এইটা একটু মুছতে হবে। এখানে এক ঘরার কাছে আমরা লিখব 2 ঘরা, এটা গ। এখানে লিখব 2 ঘরা নগদান বই। ঠিক আছে? তো আর এগুলো মুছে ফেলি। সেই সাথে যেটা করতে হবে, আমাদের একটা টাকার ঘর বৃদ্ধি করতে হবে, তাই না? আমরা এর মধ্যে লিখতে পারবো আচ্ছা, এখানে আর একটা আমি এখানে বাড়াই হলো খতিয়ান পৃষ্ঠার একটা ঘর বাড়াই দেই। এই পাশেও আমরা তাই দিব।
তারিখ, এখানে খতিয়ান পৃষ্ঠা, এটি হলো নগদ আর এটি হলো ব্যাংক। নগদ টাকা, ব্যাংক টাকা, এটা হলো খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, এটা হলো ব্যাংক টাকা। এই ঠিক আছে। তো বন্ধুরা, তাহলে আমরা আমাদের দেখি প্রশ্নে যাই। 12 তারিখে আমাদের বলছে যে প্রারম্ভিক হাতে নগদ আমাদের 40,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 15,000 টাকা। অর্থাৎ প্রারম্ভিক মানে আমাদের এখানে আমরা ধরবো মার্চের 1 তারিখে, তাই না? মার্চের 1 তারিখে আমাদের যদি এটাকে বলে হলো ব্যালেন্স বিডি, প্রারম্ভিক হাতে নগদ আমাদের কত? 40,000 টাকা। আর হলো ব্যাংকে কত টাকা আমাদের? এবং ব্যাংক জমা অতিরিক্ত, তাহলে আমাদের এটাও তাই, আমাদের মার্চের 1 তারিখে লিখবো ব্যালেন্স, একটু খেয়াল করো, ব্যালেন্স বিডি আগে লিখে নিই, তারপর বলি। আমাদের হলো 15,000 টাকা, 15,000। দেখো তাহলে কি করলাম, দেখো আমাদের নগদ টাকা আমাদের হাতে আছে 40,000 টাকা, কিন্তু আমাদের ব্যাংকে কোনো ডেবিট পাশে টাকা নাই, জমা নাই, আমরা ব্যাংকে দেনা হয়ে গেছি আমাদের 15,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন মানে কি আমাদের ব্যাংক থেকে বেশি উত্তোলন করা হয়েছে, ঠিক আছে, 15,000 টাকা। তাহলে আমি এই জন্য ক্রেডিট পাশে সেই ব্যালেন্স বিডি লিখে 15,000 টাকা ব্যাংকের ঘরে লিখলাম। এইবার আছে আমাদের কি 12 তারিখে আছে রাজু ট্রেডার্স থেকে 15,000 টাকা নগদে ও 25,000 টাকা চেক প্রাপ্তি। দুটি আমাদের প্রাপ্তি, নগদে হলো 15,000 টাকা এবং 25,000 টাকা চেক। তাহলে রাজু ট্রেডার্সের কাছ থেকে আমাদের পাওয়া গেল। তাহলে আমরা ডেবিট পাশে লিখবো কি 12 তারিখ দিয়ে রাজু ট্রেডার্স, তোমরা জানো এই জাবেদা হলো কি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, রাজু ট্রেডার্স হিসাব ক্রেডিট। তাহলে আমাদের কত? 15 আর 25,000, 15,000 টাকা আমাদের নগদের ঘরে আর 25,000 টাকা আমাদের ব্যাংকের ঘরে, ঠিক আছে। এরপরে দেখো আছে 15 তারিখে আছে নাফিস ব্রাদার্স হতে পণ্য ক্রয় 25,000 টাকা। তাহলে এর 50% নগদে, তার মানে হলো কি আমাদের, অর্থাৎ বাকি 50,000 টাকা আছে, 50% ছিল আমাদের বাকি, তাই না, অবশিষ্ট। তাহলে 50% নগদে, সেটার জন্য আমাদের এখানে আসবে, অর্থাৎ আমরা লিখবো কি ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কত টাকা তোমাদের মনে আছে? 12,500 টাকা। মোট হলো আমাদের 25,000 টাকা, এর 50% অর্থাৎ অর্ধেক হলো আমাদের নগদে ছিল, সেই অর্ধেকটা এখানে লিখলাম। আর বাকি অর্ধেক কিন্তু আমরা ক নাম্বারে অনগদ লেনদেনের ওখানে দিয়ে আসছি, তাই না। এরপর দেখো আছে 15 গেছে, এরপর 18 তারিখে আছে আরিফ ট্রেডার্সকে পরিশোধ 2,500। তাহলে আরিফ ট্রেডার্সকে আমরা এটা কয় তারিখে? 18 তারিখে। 18 তারিখে আরিফ ট্রেডার্সকে আমরা প্রদান করছি, প্রদান করলে ক্রেডিট পাশে আসবে, লিখবো আরিফ ট্রেডার্স হিসাব, আরিফ ট্রেডার্স হিসাব, আরিফ ট্রেডার্স হিসাব। দেখো আরিফ ট্রেডার্সকে তাহলে আমরা পরিশোধ করছি 2,500 টাকা, নগদ টাকা 2,500, ঠিক আছে। এরপরে আছে আমাদের 20 তারিখে আসবাবপত্রের অবচয়, এটা এখানে আসবে না। 22 তারিখে হলো পুরাতন আসবাবপত্র বিক্রয় 8,000 টাকা। তাহলে আসবাবপত্র বিক্রি করে আমরা নগদ টাকা পেলাম 22 তারিখে। তাহলে জাবেদা হবে কি বলতো? নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এটা হলো 22 তারিখে। তাহলে আমরা লিখবো আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব, ঠিক আছে। কত টাকা পাওয়া গেল আমাদের? পুরাতন 8,000 টাকা বিক্রি করে আমরা 8,000 টাকা নগদে পেলাম, নগদের ঘরে 8,000 টাকা, ঠিক আছে।
এরপরে হলো 25 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1000 টাকা। তাহলে দেখো ব্যক্তিগত প্রয়োজনে যদি আমাদের কারবার থেকে টাকা চলে যায় তাহলে জাবেদা হবে কি উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে। ও আর একটা শোনো, এখানে একটা কথা হলো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1000 এবং অফিসের প্রয়োজনে উত্তোলন 5000 টাকা। তাহলে কোথা থেকে উত্তোলন করলাম? অফিসের প্রয়োজনে বলো তো ব্যাংক হতে, তাই না? তাহলে ব্যাংক থেকে যদি উত্তোলন করি আমাদের দুই ক্ষেত্রেই টাকা কমে যাবে। কোথা থেকে কমবে? আমাদের ব্যাংক থেকে কমবে, তাই না? তাহলে আমরা লিখবো কি, দেখো 25 তারিখে আমরা কি করছি, 25 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1000 টাকা এবং অফিসের প্রয়োজনে উত্তোলন হলো 5000 টাকা। আসলে কোথা থেকে এটা সরাসরি উল্লেখ না করলেও আমরা যেটা বুঝতে পারি এটা হলো আমাদের ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে। ঠিক আছে। তাহলে আমরা 25 তারিখ দিয়ে লিখবো কি, একটা লিখবো উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব। তাহলে ব্যাংক থেকে যদি উত্তোলন করি উত্তোলন হিসাব ডেবিট আর কি আমাদের ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট মানে কত টাকা? 1000 টাকা। আর অফিসের প্রয়োজনে আমরা উত্তোলন করছি কত টাকা? 5000 টাকা। তাহলে এই 25 তারিখে আমাদের হবে কি, অফিসের প্রয়োজনে উত্তোলন করি এই জাবেদা হবে নগদান হিসাব ডেবিট আর হলো কি ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমাদের ক্রেডিট পাশে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে একটু দেখো ক্রেডিট পাশে আমাদের কি হবে? ব্যাংকে করে টাকা হবে, কিন্তু লিখবো কি নগদান হিসাব, নগদান হিসাব। এইটা হলো কত টাকা? আমাদের 5000 টাকা। ঠিক আছে। এইবার তাহলে এর জাবেদা আমাদের ছিল কি নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট মানে ডেবিট পাশে আবার নগদের ঘরে টাকা আসবে, তাই না? আমাদের 25 তারিখে আমরা এখানে লিখবো কি ব্যাংক হিসাব। অর্থাৎ দেখো আমাদের একই দাখিলায় দুই জায়গা আমাদের এইটা আমাদের এন্ট্রি হলো 5000। অর্থাৎ নগদ টাকা বাড়লো আবার ব্যাংক টাকা কমলো। এই ধরনের এন্ট্রিকে আমাদের বলে হলো কোয়ান্টা এন্ট্রি। এগুলোকে তোমরা সি দিয়ে লিখতে পারো, ক দিয়ে লিখতে পারো, খতিয়ান পৃষ্ঠার ঘরে আমরা এটা লিখে রাখবো একটু বোঝার জন্য আর কি। কোয়ান্টা এন্ট্রিগুলো এভাবে হিসাবভুক্ত করতে হয়। এরপরে আছে কি ব্যাংক সুদ ও সার্ভিস চার্জ ধার্য করলো যথাক্রমে 500 টাকা ও 1000 টাকা। তার মানে কি ব্যাংক আমাদের সুদ দিল কত টাকা? 500 টাকা এবং সার্ভিস চার্জ মানে তারা আমাদের কাছে কর্তন করলো কত টাকা? 1000 টাকা। ঠিক আছে। ও ব্যাংক আমাদের সুদ এবং সার্ভিস চার্জ, সুদ নিল আমাদের ধার্য করলো যদি থাকে লেখা তাহলে বুঝবা যে ব্যাংক আমাদের কাছ থেকে কর্তন করলো, কেটে নিয়ে গেল। আর যদি বলে যে মঞ্জুর করলো তাহলে বুঝতে হবে সেটা আমাদেরকে দিল। মনে থাকবে? যদি মঞ্জুর করে তাহলে আমাদের দিল, আর যদি ধার্য করে বুঝতে হবে সেটা আমাদের কাছ থেকে নিয়ে গেল। তাহলে আমরা একবারে লিখতে পারি এটা, আবার দুইবারেও লেখা যায় যে ব্যাংক সুদ ও সার্ভিস চার্জ। আমি একবারে লিখতে পারি, অসুবিধা নেই। এটা হলো 30 তারিখে, 30 তারিখে ব্যাংক সুদ ও সার্ভিস চার্জ কত টাকা? আমাদের 1500 টাকা। ঠিক আছে। আমরা একবারে লিখতে পারি, অসুবিধা নেই। তো তাহলে আমাদের আর এখানে দাখিলা নাই, তাহলে আমরা এবার যোগ করে ফেলি। দেখো তাহলে আমাদের এই বরাবর দেখো 40 আর এখানে হলো আমাদের 15, 55 আর 8, 63 আর 5, 60, 68,000, 68,000। তাহলে আমাদের এই পাশে এখানে 68,000, আবার এইখানে আছে 25,000 টাকা। দেখো আমাদের এইখানে কোনো বেশি আছে কিনা একটু আবার দেখবা যে 15 আর হলো 5, 20, 21, 22,500। তাহলে এই পাশে আমাদের বেশি আছে 25,000। তাহলে যে পাশ বেশি থাকবে সেই পাশে আমাদের লিখতে হবে আগে, হ্যাঁ যোগ করতে হবে। তাহলে 25,000 টাকা আমরা লিখলাম। এইবার দেখো বিয়োগ করব আমরা, হ্যাঁ বিয়োগ করবো। এখানে আছে আমাদের 12,500 আর 2,500, তার মানে 15,000। 68 থেকে যদি আমাদের 10 চলে যায় তাহলে থাকে আমাদের 58, তার থেকে 5 চলে গেলে 53,000। তাহলে আমরা এখানে লিখবো 31 তারিখ দিয়ে ব্যালেন্স
সিডি সিডি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে থাকে হলো 53,000, 53,000। আর এখানে আমাদের দেখো এখানে কত আছে, আমাদের হলো 15 আর 5 20, 21, 22,500, তাহলে থাকে আমাদের 2,500, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এপ্রিলের 1 তারিখে ব্যালেন্স বিডি আমাদের হলো 53,000 এবং 2,500। তো বন্ধুরা এই ছিল আমাদের দুঘরা নগদান বই। তাহলে আজ আমরা শিখলাম অনগদ লেনদেনগুলো জাবেদাভুক্ত করা, সাধারণ জাবেদাভুক্ত করা, এক ঘরা নগদান বই এবং দুঘরা নগদান বই, ঠিক আছে। সৃজনশীল প্রশ্ন তোমাদের বইয়ের আমরা সমাধান করলাম। আগামীতেও আমরা তোমাদের এই সৃজনশীল প্রশ্ন নিয়ে আসবো। তবে তোমরা তোমাদের 5 নম্বর অঙ্কটা সৃজনশীল প্রশ্ন, এটা তোমরা বাড়ি থেকে করবে। এখানে আমাদের এক ঘরা নগদান বই আছে এবং বলছে যে লেনদেনগুলো দ্বারা উপযোগী নগদান বই দেখতে হবে যে এটা এক ঘরা বা 2 ঘরা বা 3 ঘরা কোনো দাখিলা আছে কিনা। তাহলে সেই দাখিলা অনুযায়ী আমরা সেই নির্দিষ্ট ঘরের আমরা নগদান বই তৈরি করব, ঠিক আছে। তা আশা করি তোমরা এটা পারবে। তাহলে তোমরা বাড়িতে বেশি বেশি অনুসরণ করবে এবং আমাদের সাথে থাকবে, আমাদের ক্লাসগুলো তোমরা দেখবে এবং এই সাথে সাথে তোমরা অবশ্যই তোমরা নিজেরাও পড়ালেখা করবে। তো তোমাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখনকার মতন বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, বাই।